সম্ভেদ, লালমতি, সাইফুল মুলক, নসিহতনামা, কারবালা, শহরনামা এগুলি রচনা করেছেন। এবং এই আব্দুল হাকিম এই যে এইগুলি রচনা করার মধ্য দিয়ে তখনকার সময় সেটা বিনোদন বা মানুষের একটা সংযোগ, মানে বাংলা ভাষী বা মানুষের সঙ্গে কাব্যের যে একটা সংযোগ সাধন করলেন এগুলির মাধ্যমে। এবং সেখানে যেমন আব্দুল হাকিম এইভাবেও বলেছেন যে ভাষা মাতৃভাষার সঙ্গে সংযোগবিহীন হইলে পরে সে আর কিন্তু থাকে না, তার কোনো সত্তা বলে কিছু থাকে না। যে জন্য তিনি বলছেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ এইভাবে তীব্রভাবে তিনি করেছেন। তার মানে এই যে এই মানুষগুলি এরা যদি সেই সময় বাঙালি বাংলা ভাষী সাধারণভাবে এবং সংস্কৃতের প্রভাব থেকে এইসব মুক্ত করে মানুষের মধ্যে ভাষা এবং কাব্য সেগুলি সংযোগ না ঘটাতেন, তাহলে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আসতো না, এবং অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। তাহলে এর মধ্যে যদি আমরা দেখি, আর তারপর আমাদের যে মীর মশাররফ হোসেন কায়কোবাদ, তারপরে হইতে হইতে যে জসিমউদ্দিন, আব্দুল ওয়াদুদ, মোতাহার হোসেন, এটা অনেক আছে। এখন এই যে এটা আসলো যে এই এই বিশেষ করে আলাউল বা আব্দুল হাকিম এরা যে কাব্য রচনা করেছেন সেই সময়ে, মানে আজ থেকে প্রায় ৬০০ বছর আগে, বা রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় ২০০-২৫০ বছর আগে এরা যেগুলো রচনা করেছেন সেটা একটা ভিত্তি রচনা করেছিল। সেগুলি মানের দিক থেকে এত অগ্রসর উন্নত না, কিন্তু সেই পথ বেয়েই তো এসছে। এবং তারপরে এরা পরবর্তীতে আমি যাদের নাম বললাম, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা একটা সহজ একটা ব্যাকরণ বা একটা সাধারণভাবে কিছু প্রবচন বা কিছু বিষয় এগুলিকে এমনভাবে নিয়ে আসলো যে বাঙালি তার জীবনের সঙ্গে সেগুলিকে একটা যুক্ত করে ফেললো, তাদের ভাবের সঙ্গে, চিন্তার সঙ্গে, এবং তাদের দায়িত্ব, কর্তব্য, জীবন বোধের সঙ্গে যুক্ত করে ফেললেন অতি সহজ। এবং এরপরে যদি আমরা দেখি যে যেমন ধরেন এরা কি করেছে, এরা শুধু ভাষাকে নয়, চিন্তাকে, মননকে বদলে দিয়েছিলেন। তাহলে চিন্তার একটা কাঠামো ছিল, সেটাও পুরনো উৎপাদন ব্যবস্থায় কেন্দ্র করে, পুরনো সামাজিক ব্যবস্থায় কেন্দ্র করে, যে প্রাচীন ইয়ের সঙ্গে যুক্ত মানসিক জগৎ, মনোজগতেরও পশ্চাৎপদতা, সেগুলিকে ভেঙে দিয়েছে এবং সেগুলিকে পরিবর্তন করেছে। চিন্তা এবং মনন এই দুই জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসছেন এরা। এবং এর মধ্যে বিদ্যাসাগর যেটা বলছে যে বাংলা গদ্যের ভাষাকে, যেটা সংস্কৃতি নির্ভর ছিল, সেই কৃত্রিমতা থেকে টেনে এনে সাধারণ মানুষের মুখের ভাষার কাছে পৌঁছে দিয়েছিলেন। বিদ্যাসাগর যদি ওই সময় না হইতো, তাহলে পরে কিন্তু শিক্ষিত হওয়ার রাস্তাই খুঁজে পেত না। মানে সাধারণ গণ আয়তনে মানুষের কথ্য ভাষা ছিল, কিন্তু তার লিখিত রূপ এবং তার শিক্ষার বাহন মাধ্যম হিসাবে এই ভাষা তৈরি হয় না। বিদ্যাসাগর সেটা সেই ভিত্তিটা রচনা করেছিলেন। এবং এরপরে যে সংস্কৃতের একটা ছিল উচ্চ বর্গের লোকদের, তারা এই ভাষায় কথা বলতো, ওটা সাধারণ মানুষ এই ভাষা আয়ত্ত করতে পারতো না, কিছু নিষিদ্ধ ছিল। আর সাধারণ মানুষের যে প্রচলিত গদ্য ভাষা, সেটার মধ্যে তারা একটা সাহিত্য বা তার মধ্যে শিক্ষার একটা বাহন বা তার একটা সাহিত্য নির্মাণের সেই রাত খুঁজে পায় না। এই বিদ্যাসাগর প্রথম এই জায়গাটা তৈরি করে দিয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি যে আরেকটা ইয়ের লোক, মাইকেল মধুসূদন দত্ত, তার নাম নেয়ও না অনেকে এখন। এ অসাধারণ একটা কাব্য প্রতিভার মানুষ। এই মাইকেল মধুসূদন, সে তার একটা, উনি একজন বিপ্লবী, প্রচলিত সমাজ, সংস্কার, ধর্ম সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে বেরিয়েছে। মাইকেল মধুসূদন দত্ত ছিল জমিদার, এবং সেই জমিদারি থেকে সে চলে আসে। উনি ছিলেন হিন্দু, তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন। এবং যেহেতু ওই কুসংস্কারগ্রস্ত হিন্দু ধর্ম, সেটাতে সেই জন্য তিনি খ্রিস্টান হয়েছিলেন, মানে আসলে খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেন না, এই হিন্দু ধর্মের অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন। এবং তার বলছেন যে তার রক্তে ছিল বিদ্রোহ। এতকালের ধারণা ছিল কি, রাম হচ্ছে দেবতা আর রাবণ হচ্ছে দস্যু। এই চিন্তা একদম উলট পালট করে দিয়েছে। এখন মাইকেল মধুসূদন বলছে যে রাম হচ্ছে দেবতা, কিন্তু সেই দেবতা তার স্ত্রীকে অসম্মান করেছে এবং সে পিছন থেকে ছুরি বেড়ে শত্রুকে হনন করার চেষ্টা করেছে, চক্রান্ত করেছে।
আর রাবণ সীতাকে অপহরণ করেছে, একদিনের জন্য অপমান করে নাই। রাবণ বারে বারে তাকে প্রস্তাব দিছে, বিয়ে করার প্রস্তাব, কিন্তু সীতা রাজি হয় নাই। কিন্তু সে তাকে জবরদস্তিও করে নাই, অপমানও করে নাই। কিন্তু স্বামী হয়ে তার স্ত্রীকে সে অসম্মান করেছে। এই জন্য মাইকেল তার এই কাব্যের মধ্যে নিয়ে আসলো রাবণের প্রশংসা। শুধু প্রশংসার জন্য না, এটা নতুন ধারা সাহিত্য সৃষ্টি করে দিল, এটা আগে ছিল না। এবং যেটা পরবর্তীকালে এটা কিন্তু ইউরোপীয় সাহিত্য তারাও খেয়াল করলো যে ইউরোপে যে সময় ফরাসি সাহিত্য, ইংরেজি সাহিত্য, এইসব সাহিত্যের যে ধ্বনি, ঝংকার এবং তার মাধুর্য, এগুলি ধারে কাছে আর কোনো সাহিত্য নাই। এই মাইকেল প্রথম এটা নিয়ে আসলো। কিন্তু পরে উনি ইংরেজি এবং ফরাসি সেগুলি নিয়ে উনি পারেন নাই, সম্ভব না সেই কারণে। তো ওখানে যেটা আছে, যেমন উনি ওই যে মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যে যেইভাবে রাবণকে হাজির করলেন, উঠিলা রাক্ষসপতি প্রসাদ শিখরে, কনক উদয়ে চলে দিনমণি যেন অংশুমালী, চারিদিকে শোভিল কাঞ্চন সৌধ কিরীটিনী লঙ্কা মনোহরাপুরী। এটা হলো অমৃতাক্ষর ছন্দ। এই অমৃতাক্ষর ছন্দে সেটা আনছেন, কিন্তু আবার বিষয়বস্তুটা কি, একটা হিন্দু ধর্মের দীর্ঘকালের প্রচলিত বিশ্বাস, সমস্ত বিশ্বাসের উপর আঘাত করছে এবং এটা ভিন্নভাবে নিয়ে আসছেন। এই জন্য ওরা বেশি মাইকেলরা তো গুরুত্ব দেয় না। এবং তিনি বলছে যে শুধু বাংলা ভাষায় মহাকাব্য রচনা করেছেন, তার একসঙ্গে 5টা কাব্য তিনি রচনা করেছেন। এবং একসময় কিন্তু এত বড় জমিদারি ছিল, সমস্ত ত্যাগ করেছেন শুধুমাত্র একটা এই কাব্যের ধ্যানে এবং তার একটা নতুন জীবন বোধের ইয়েতে ত্যাগ করেছেন। চলে গেলেন, ফ্রান্সে ছিলেন, টাকা পয়সা নাই। বিদ্যাসাগরই ওনাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন। একজন বলছে যে আপনি এই মধুসূদন রে, এই সারাদিন মদ খায়, তারে আপনি টাকা পাঠান। বলছে তো উনি তো 5টা কাব্য লেখে আর মদ খায়, তোমার কাব্য লেখার দরকার নাই, তোমার এমনি তুমি একটা কাব্য মাইকেলের এটা খালি পড়ে শুনাইবা, এই জন্য তোমার আমি টাকা দেবো। তো বলে সেটা নিয়ে কথা হল, এটা বিষয় ছিল যে তার যে প্রতিভা, তার যে ক্ষমতা, এটা বোঝার মতো লোকই তো তখন এই দেশে খুব কম। যাই হোক, তিনি বলছেন বাংলা ভাষায় যে ছন্দ আর যে অলংকার, এর সঙ্গে যে ক্লাসিক্যাল উচ্চারণ যেটা, সেটা অন্য কারো এর মধ্যে নাই, আমরা পাবেন না। এটা মাইকেলের ইয়েতে সম্ভব, যারা ধ্বনিতত্ত্ব এবং এই ইয়েটা বিচার করে, যারা সাহিত্য মানের মধ্যে বিচার করে, তারা কিন্তু তাকে ওই জায়গায় প্লেস করে, এই মাইকেল মধুসূদন। এরপরে যেটা আসছে যে আহ, উপন্যাসের উপন্যাস সাহিত্য যেটা বুঝে, এটা জন্ম দিচ্ছে বঙ্কিমচন্দ্র। কারণ বঙ্কিমের আগে উপন্যাস সাহিত্যের স্রষ্টা সৃষ্টি কেউ করেন নাই, তিনি করেছেন প্রথম। যদিও সেখানে দেখেন কি ক্ষমতা তার, যদিও ক্ষতিও করেছে, এটা ভয়ানক, কিন্তু ক্ষমতা কিরকম। একটা উপন্যাসের একটা ডায়লগ, সেটা গোটা ভারতের মধ্যে একটা বন্দে মাতরম দিয়ে একটা কি উন্মাদনা সৃষ্টি করে দিল। যদিও সেটা একটা সাম্প্রদায়িক একটা মেলবন্ধন তৈরি করতে পারে না। রবীন্দ্রনাথ উনি বলছেন যে এটা তো আমিই বলতে পারি না, আর এই মুসলমানরা বলবে কিভাবে। কিন্তু যদি সেই সময় সবাই এটা ইয়াতে দাঁড়াতো, তাহলে বলা হয় এই স্লোগানটা, কিন্তু আমি ওইটা বলছি না, স্লোগানটা ক্ষতি করেছে একটা তখন যে দ্বিজাতি তত্ত্বের বা হিন্দু মুসলমান বিরোধ বিদ্বেষের এটাকে ব্যবহৃত হয়েছে। কিন্তু ক্ষমতা কিরকম, যে একটা উপন্যাসের একটা ধ্বনি কিভাবে গোটা সমাজের মধ্যে তাকে আলোড়িত করে ফেলল, এটা যেমন ক্ষমতা আছে, কিন্তু আবার সেটা বিবেচনা বোধ, গোটা জাতি ভারতীয় জাতীয়তা আন্দোলন, সেই আন্দোলনকে সেটা ক্ষতিগ্রস্ত করে কিনা, বা সেটার প্রভাব কি হবে, সেই বিচারটা সেটা নিয়ে অনেকে তাকে সাম্প্রদায়িক বলে। বঙ্কিম সাম্প্রদায়িক না, কিন্তু তার এই সমস্ত লেখা বা এই বিষয়টা সাম্প্রদায়িক এই যে দিকে টার্ন করলো, সেই জায়গায় এসে সেটা কিছুটা সহায়তা করেছে। এরপর যেটা আসছে যে ঊনবিংশ শতকের অন্তিম এরপরে আসলো রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্য একটা পরিণতির কাল যখন, তখন রবীন্দ্রনাথ তার হাতেই কিন্তু আসলে ভাষা পেল মানবিক সংবেদনশীলতা ও সৌন্দর্যের এক অপূর্ব সঙ্গীত। রবীন্দ্রনাথ এইভাবে আসলেন। তাহলে রবীন্দ্রনাথের উত্থানের পিছনের হিস্ট্রিটা, সেটাকে এখন আমাদের একটু বোঝা দরকার, যে কিভাবে প্রথম এটা চর্যাপদের থেকে কিভাবে এটা সংস্কৃতি ইয়েতের মধ্যে আসলো, সেখান থেকে সাধারণ মানুষের ভাষা হিসাবে তারা আলাওল বা হাকিমরা কিভাবে নিয়ে আসলেন। ফজল ইয়ে যেটা উনি ইয়ে দিলেন, যুক্ত করলেন, এই যে শেখ ফজলুল করিম, উনি এর পরে, ওদের পরে, এদের আগে